রাত গভীর। ভৈরবপুর হাল্ট স্টেশনটা কুয়াশায় ঢেকে আছে। প্ল্যাটফর্মের একমাত্র হলুদ আলোটা ঝিমিয়ে জ্বলছে, বাতাসে ভাসছে পুরনো লোহার গন্ধ। দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল, তারপর আবার নিস্তব্ধতা। প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়ে আছে ডক্টর সৌম্য। টানা ডিউটির ক্লান্তি চোখে মুখে, তবু সে মন দিয়ে লাইনের দিকে তাকিয়ে আছে। এই ট্রেনটাই তার শহরে ফেরার শেষ ভরসা। হঠাৎ অন্ধকার কুয়াশা ভেদ করে ভেসে এলো ট্রেনের হুইসেল, লম্বা, কর্কশ। তারপর সৌম্য ট্রেনে উঠল এবং ট্রেনটি ধীরে ধীরে জনশূন্য স্টেশন ছেড়ে চলে গেল। পরের স্টেশনে যখন ট্রেনটি পৌঁছালো, তখন রাত 12টা। স্টেশনে কেবল টিকিট চেকার এবং কয়েকজন লোক ছিল। সৌম্য দেরি না করে স্টেশনের বাইরে যাওয়ার দিকে হাঁটা শুরু করল, রিক্সা আছে কি না তা দেখার জন্য। স্টেশন থেকে বেরিয়ে সে এদিক ওদিক খুঁজতে লাগল এবং দেখতে পেল একজন লোক কাছে দাঁড়িয়ে আছে। সে লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কাকাবাবু, আমি কি এখন একটা ই-রিক্সা খুঁজে পাবো? তুমি কোথায় যাবে বাবু? আমি হরিশপুর শহরে যাব। ওরে বাবা, এই মুহূর্তে কেউ ওখানে যাবে না। যদি তুমি কিছু মনে না করো, আমি একটা কাজ করতে পারি। আমি তোমাকে রাখিগড় জঙ্গলের কাছে নিয়ে যেতে পারি। সেখান থেকে তোমাকে হেঁটে যেতে হবে। ঠিক আছে, ওখান থেকে খুব কাছে, আমি হেঁটে যাব। তারপর সৌম্য অটোরিকশায় উঠে যেতে শুরু করল। অটোরিকশাটি ধীরে ধীরে নির্জন পথ ধরে এগিয়ে যাচ্ছিল। শীতের রাতে পূর্ণিমার সাথে গ্রামের দৃশ্য তাকে অবাক করে দিল। এটা তার কাছে পৃথিবীর স্বর্গের মতো মনে হয়। বাবু, এখান থেকে তোমাকে হেঁটে যেতে হবে। সাবধানে যাও। যদি কেউ পিছন থেকে ডাক দেই, তাহলে কথা বলবেন না। তারপর অটোরিকশা চলে গেল আর সৌম্য জঙ্গলের পথের দিকে যাচ্ছিল। সে একজন সাহসী মানুষ এবং বৈজ্ঞানিক মানসিকতার অধিকারী, তাই সে আত্মায় বিশ্বাস করে না। যখন সে জঙ্গলে প্রবেশ করল, তখন সে খুব অস্বস্তিকর কিছু অনুভব করল আর হাঁটা বন্ধ করে দিল। তার মতো সাহসী ছেলেটাও একটু ভয় পেতে শুরু করল। সে চারপাশে তাকাতে শুরু করল, কিন্তু কাউকে না পেয়ে আবার হাঁটতে শুরু করল। কিছু দূর হেঁটে যাওয়ার পর সে শুনতে পেল কেউ একজন তাকে পিছন থেকে ডাকছে। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, দয়া করে আমাকে সাহায্য করুন। আপনার কি হয়েছে? আর আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার ছেলে খুব অসুস্থ, তাই তাকে হাসপাতালে নিতে হবে। কিন্তু হাসপাতাল এখান থেকে অনেক দূরে, তাই যদি সে এখন চিকিৎসা না পায়, তাহলে আমি তাকে বাঁচাতে পারবো না। তাই দয়া করে আমাকে সাহায্য করুন। এখন সৌম্যর মনে পড়ছে সেই অটোরিকশা চালকের কথাগুলো। সে মনে মনে নিজেকে জিজ্ঞাসা করছে যে তার কি এই লোকটির সাথে যাওয়া উচিত নাকি উচিত নয়। তাই সে দ্বিধাগ্রস্তভাবে লোকটিকে জিজ্ঞাসা করল, এই ঘন জঙ্গলে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখান থেকে 1 কিমি দূরে। এই কথা শুনে সৌম্য ভাবতে শুরু করল এবং লোকটিকে সন্দেহ করতে লাগল, কারণ সে যতদূর জানে এই জায়গায় কোনো বাড়ি নেই। তারপর হঠাৎ লোকটি বলতে শুরু করল, ডাক্তারবাবু, আমার সমস্যাটা বুঝুন এবং আমাকে সাহায্য করুন। আমার ছেলের জীবন বাঁচানোর জন্য আমার হাতে সময় সীমিত। ছেলের জন্য এই লোকটির যন্ত্রণা দেখে সৌম্য তার সাথে না গিয়ে পারল না। তাই সে লোকটির সাথে হাঁটতে শুরু করল, কিন্তু সে জানে না সেখানে তার জন্য কি অপেক্ষা করছে। এইভাবে হেঁটে দুজনেই একটা বাংলোয় পৌঁছে গেল। গভীর জঙ্গলের মধ্যে বিশাল প্রাসাদটি দেখে সে অবাক হয়ে লোকটিকে জিজ্ঞাসা করল, এই গভীর বনে কার প্রাসাদ? এই আমার বাড়ির ডাক্তারবাবু, চলো ভেতরে যাই। এই বলে লোকটি বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল, কিন্তু সৌম্য বুঝতে পারছিল না যে সে ঘরের ভেতরে যাবে নাকি সেখান থেকে পালিয়ে যাবে। সৌম্য যখন ভাবছিল, কি হয়েছে ডাক্তারবাবু, দয়া করে আসুন। হ্যাঁ হ্যাঁ, আসছি। তারপর সৌম্য লোকটি নিয়ে তার ঘরে ঢুকল, যেখানে তার পরিবার তার অসুস্থ ছেলের কাছে বসেছিল আর লোকটির ডাক্তার আনার জন্য অপেক্ষা করছিল।
ওদের দেখে মনে হচ্ছিল সৌম্যকে দেখে ওরা কিছুটা আশা পেয়েছে। ডাক্তারবাবু, আমার ছেলে খুব অসুস্থ। সে 2 ঘন্টা ধরে কথা বলছে না। দয়া করে কিছু একটা করুন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখি কি করা যায়। তারপর সৌম্য তার হাতের শিরা পরীক্ষা করতে শুরু করে এবং দেখতে পায় যে সে পানি শূন্যতার কারণে অজ্ঞান হয়ে পড়েছে। তাই সে মহিলাকে কিছু পানি আনতে বলল। সে পানি শূন্যতায় ভুগছে, তাই দয়া করে একটু পানি আনুন। তারপর মহিলাটি জল আনলো এবং সৌম্য ছেলেটির মুখে কিছু জল দিল। ছেলেটি হঠাৎ নড়াচড়া করতে লাগলো। দেখে মহিলাটি এবং ছেলেটির বাবা খুব খুশি হলেন। ডাক্তারবাবু, আপনি আমাদের জন্য ঈশ্বর। যদি আপনি এখানে না থাকতেন তাহলে আজ আমরা আমাদের ছেলেকে হারাতাম। তার প্রশংসা শুনে সে খুশি হয়ে বলল, না না, ওটা বলো না। ঠিক আছে, আমি এখন যাই। আবার সৌম্য নির্জন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে শুরু করল। জঙ্গলের নীরবতা তাকে জঙ্গলে ভূতের অস্তিত্বের চেয়েও বেশি ভয় দেখাচ্ছে। ক্লান্ত সৌম্য এখন তার একমাত্র লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছানো। অনেকক্ষণ হাঁটার পর সে ঘরে পৌঁছে দীর্ঘশ্বাস ফেলল। বাড়িতে তার কাকাবাবু তার জন্য অপেক্ষা করছিলেন। সৌম্যকে দেখে কাকাবাবু জিজ্ঞাসা করলেন, এত দেরি কেন বাবা? জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে আসার সময় আমি একজন রোগীর কাছে গিয়েছিলাম। সৌম্যর কাছ থেকে এই কথা শুনে তার কাকা হতবাক হয়ে গেলেন এবং ভয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলছো বাবা? এই নির্জন জঙ্গলে তোমার রোগী? এতে অবাক হওয়ার কি আছে? সৌম্যর এই প্রশ্নের উত্তরে তার কাকা কোনো উত্তর দিলেন না এবং বললেন, আচ্ছা, এখন খাও আর ঘুমাতে যাও। আমরা সকালে কথা বলবো। তারপর দুজনেই বিছানায় শুয়ে গেল। কিন্তু সৌম্যর মনে বারবার একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে জঙ্গলে তার রোগীর কথা শুনে তার কাকু কেন হতবাক হয়ে গেল। এই কথা ভাবতে ভাবতে সৌম্য কখন ঘুমিয়ে পড়ল সে বুঝতেই পারল না। পরের দিন সকালে যখন সে ঘুম থেকে উঠল তখন তার কাকু মাঠে কাজ করছিল, তাই সেও সেখানে গেল। কাকু, গতকাল রাতে আমার জঙ্গলের রোগীর কথা শুনে তুমি অবাক হয়ে গেলে কেন? ওরে বাবা, গতকাল জঙ্গলের দেবতা তোমাকে বাঁচিয়েছে, নইলে ওরা তো তোমার রোগী ছিল না। ওরা তোমাকে মেরে ফেলার জন্য ফাঁদে ফেলেছিল, কিন্তু ঈশ্বরের প্রতি তোমার ভক্তি তোমার জীবন বাঁচিয়েছে। তারপর সৌম্য রাতে জঙ্গলের মধ্য দিয়ে না আসার প্রতিশ্রুতি দিল।